আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১.৫ বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির ১.৫ বছরের বন্দী জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। ২০২৫ সালের ১৫ মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের ৪ দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের ১.৫ বছর ধরে বঙ্গভবনের গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই ১.৫ বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন। বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ
কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল। রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে আধ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে আরো একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। গত বছরের 7 জুলাই আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি ইস্যুতে যমুনার সাথে সেনা সদরের দূরত্ব কি বাড়ছে। রাষ্ট্রপতি মনে করেন কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। দর্শক, এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায় মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস, যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনো বারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দা হরফুল মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন, অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন, বলা ভালো ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি।
রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাভো, অন্যটি ছিল কাতারে। কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না। রাষ্ট্রপতি বলেছেন এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত উদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরো একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন, একদিন হঠাৎ করে কোন একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো, সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন তার দপ্তর থেকে একটি প্রেস লিস্ট দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায়, দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শিগগিরই এ নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শিগগিরই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে। বিচারগুলো কিসব অভিযোগের ভিত্তিতে ঘটছে সেটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের জানা এবং বোঝা, এবং এই বিচার নিয়ে পারলে প্রশ্ন তোলা, যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসেবে উল্লেখ করেছেন তৌফিক এলাহি চৌধুরী, এই জন্য কিন্তু বিচার হচ্ছে। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা নাকি আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে যে রাজাকারের নাতি বলেছেন, সেটা যে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরই বলেছেন, এই সিদ্ধান্তে পৌঁছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই বিচারে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কাউন্টে যে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ শাসনের কট্টর সমালোচনাকারী ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি কিনা ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই এবং বাংলাদেশের রাজনীতি, আদালত, আইন, বিচার ব্যবস্থা এসব নিয়ে যিনি মূলত লেখালেখি করে থাকেন, সেই ডেভিড বার্গম্যান ডেইলি স্টারে এক নিবন্ধ লিখে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আটক নীতি যেভাবে আপত্তিকর হয়ে উঠেছে, এই শিরোনামে একটি নিবন্ধ রচনা করেছেন এবং সেখানে তিনি বিভিন্ন প্রমাণাদি হাজির করে আওয়ামী লীগের সময়কার, শেখ হাসিনার সময়কার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে যে কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ না এনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে 1 বছরেরও বেশি সময় ধরে, 15 মাস ধরে যেমন তৌফিক এলাহি চৌধুরীকে আটকে রেখেছে, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি, সেটা যে কতটা বেআইনি একটি পদক্ষেপ হচ্ছে, চর্চা হচ্ছে, সে বিষয়ে লিখেছেন এই নিবন্ধে। প্রথম আলোতে 2025 সালের আগস্টে যে লেখাটি লিখেছিলেন ডেভিড বার্গম্যান, সেটা যদি খুঁজে পড়া যায়, সেখানে দেখা যায় যে 2024 সালের 17ই অক্টোবর এই তৌফিক এলাহি চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আবেদন করেছিলেন এবং তখন 79 বছর বয়সী তৌফিক এলাহি ছাড়াও ওই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের মধ্যে আরো 44 জনের নাম ছিল। এরা সবাই আওয়ামী লীগের নেতা অথবা দলটির সঙ্গে ঘনিষ্ঠ। তো তৌফিক এলাহি চৌধুরীকে 2024 সালের 10ই সেপ্টেম্বর সাদা পোশাকধারী পুলিশ তার বনানীর বাড়ি থেকে গোয়েন্দা শাখা অফিসে নিয়ে যায়, ডিবি অফিসে নিয়ে যায়। তখনও তাকে কোনো মামলা দেওয়া হয় নাই, কোনো অভিযোগ করা হয় নাই এবং পরদিন ভোরে ম্যাজিস্ট্রেট আদালতে তৌফিক এলাহি চৌধুরীকে জানানো হয় যে 19শে জুলাই 2024-এর 19শে জুলাই উত্তর বাড্ডায় বিক্ষোভের সময় সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মানে এখানে বলতেই হয় এই যে 79 বছর বয়সী তৌফিক এলাহি সহ বাংলাদেশ জুড়ে এই কাজটাই কিন্তু ইউনুস আমলে করা হয়েছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের আদালত যেমন এ কাজ করেছে, পুলিশ, বিচার ব্যবস্থা, আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে এই কাজটাই সারা বাংলাদেশ জুড়ে করেছে যে বিভিন্ন হত্যা মামলায় নাকি যেই মামলার কোনোটি আসলে বিচার কাজ শুরু হলে প্রমাণ করা যাবে না, কোথায় 79 বছর বয়সী তৌফিক এলাহি ঢাকায় বসেছিলেন কিংবা বনানীতে তার বাড়িতেই ছিলেন আর তিনি নাকি হত্যা করেছেন উত্তর বাড্ডায় বিক্ষোভের সময় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে। এবং এই যে শত শত ব্যক্তিকে একজন ব্যক্তির হত্যার জন্য মামলা দিয়ে দেওয়া, এগুলো কিন্তু কখনো আদালতের বিচার প্রক্রিয়ায় টিকবে না, কখনো এই বিচার, এই ফৌজদারি বিচার করে আনা সম্ভব না। কিন্তু এই যে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা, এই উদ্দেশ্যেই কিন্তু এই মামলাগুলো দেওয়া হয়েছে। এখন এরপর ডেভিড বার্গম্যান বলছেন ওই মামলায় 179 জনের নাম, মানে উত্তর বাড্ডায় 19শে জুলাই ওই সুমন শিকদারকে হত্যার জন্য 179 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছিল, তার মধ্যেও তৌফিক এলাহি চৌধুরীর নাম ছিল না। কিন্তু আরো 250 জনকে ওই এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং যখন তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতারের পর এই মামলায় গ্রেফতার দেখানো হয় তখন পুলিশ আদালতে দাবি করে ওই মামলায় যে আরো 250 জন অজ্ঞাতনামা আসামি আছেন তাদের মধ্যে জনাব চৌধুরী একজন। ডেভিড বার্গম্যান এরপরে বলছেন যে এরপর 4 দিনের জন্য পুলিশ হেফাজতে রিমান্ড মঞ্জুর করা হয়, তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের সময় এবং পরের 10 মাসে ওই হত্যাকাণ্ডে তৌফিক এলাহি চৌধুরীর জড়িত থাকার কোনো প্রমাণ, ফটো, ভিডিও, ব্যাংক হিসাবের বিবরণ, মুঠোফোনের বার্তা ইত্যাদি পুলিশ উপস্থাপন করতে পারেনি। এমনকি তার পরিবার জানাচ্ছে, তৌফিক এলাহি চৌধুরীর পরিবার জানাচ্ছে যে রিমান্ডে পুলিশ এমনকি ওই হত্যাকাণ্ড সম্পর্কিত কোনো প্রশ্নও করে নাই, প্রশ্নই ওঠে না। পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তাও তো বিশ্বাস করেন না যে সুমন শিকদার নামের ওই ব্যক্তি হত্যাকাণ্ডে 179 জন নাম জানা আর 250 জন অজ্ঞাতনামা একসাথে ছুটে গিয়েছিলেন এবং তার মধ্যে তৌফিক এলাহি চৌধুরী ছিলেন। কাজেই রিমান্ডে একেবারে অন্য প্রশ্ন করা হয় তাকে। বাড্ডার মামলায় তিনি কারাগারে থাকা অবস্থাতেই 27শে অক্টোবর আইসিটির গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী এর 1 সপ্তাহ পরে 27শে অক্টোবর তৌফিক এলাহি চৌধুরীকে আরো 13 জন আসামির সঙ্গে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার করবে সেখানে তাজুল ইসলাম, সেখানে তাকে হাজির করানো হয় এবং গ্রেফতার দেখানো হয়। এবং কিসের ভিত্তিতে সে সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হচ্ছে সে সম্পর্কিত কোনো তথ্য তৌফিক এলাহি চৌধুরী পান নাই। মানে ডেভিড বার্গম্যান তৌফিক এলাহি চৌধুরীর এই ঘটনাটিকে একটা উদাহরণ হিসেবে হাজির করছেন, কিন্তু এটাই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে আসছে। তাজুলের মামলা ট্রাইব্যুনাল চলছে কিন্তু এই নিয়মে, এবং সেখানে তখন ডেভিড বার্গম্যান মনে করাচ্ছেন যে আইসিটির নিয়ম অনুযায়ী একজন আসামিকে গ্রেফতারের সময় বা পরে অভিযোগের একটা কপি সরবরাহ করতে হবে। এর মধ্যে কিন্তু শুনানির সময় রীতিমতো ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী আর তাজুলের আইনজীবী মানে প্রসিকিউশনের মধ্যে এই নিয়ে বিতণ্ডা হয়েছে, রিপোর্টিং হয়েছে যে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে শুনানি শুরু হয়ে গেছে, জেরা শুরু হয়ে গেছে, সাক্ষী এসে সাক্ষ্য দিচ্ছেন, অথচ তারা কেন তাদের আসামি কোন অভিযোগে গ্রেফতার সেই অভিযোগের কপি পাননি। তো তৌফিক এলাহি চৌধুরীর ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে। ডেভিড বার্গম্যান বলছেন যে কিসের ভিত্তিতে প্রসিকিউশন তাকে গ্রেফতার করেছে সেই কপি, অভিযোগের কপি শেষ পর্যন্ত নভেম্বর মাসে গিয়ে পান তৌফিক এলাহি চৌধুরী, এবং প্রাথমিক অভিযোগের ওই নথিতেও বলা হয় যে তৌফিক এলাহি চৌধুরী একজন গুরুত্বপূর্ণ আসামি, কারণ সাবেক জ্বালানি উপদেষ্টা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসেবে উল্লেখ করেছিলেন। মানে বিচারগুলো কিসব অভিযোগের ভিত্তিতে ঘটছে সেটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের জানা এবং বোঝা, এবং এই বিচার নিয়ে পারলে প্রশ্ন তোলা যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসেবে উল্লেখ করেছেন তৌফিক এলাহি চৌধুরী, এই জন্য কিন্তু বিচার হচ্ছে। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা নাকি আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে যে রাজাকারের নাতি বলেছেন, সেটা যে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরই বলেছেন, এই সিদ্ধান্তে পৌঁছে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই বিচারে কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কাউন্টে যে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেছেন। ঠিক তেমনি ভাবে এই তৌফিক এলাহি চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি নাকি আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসেবে উল্লেখ করেছেন। এবং দ্বিতীয় বিষয় হলো জনাব চৌধুরী এবং 14 দলীয় জোটের নেতারা মিলে একটি বৈঠক করেন যেখানে দেশব্যাপী কারফিউ জারি করা এবং কারফিউ চলাকালীন ছাত্র জনতার উপর গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন ডেভিড বার্গম্যান বলছেন যে 2024 জুলাই আগস্ট মাসে জনাব চৌধুরী কোনো 14 দলীয় বৈঠকের উপস্থিত ছিলেন না, তাই এসব সিদ্ধান্ত গ্রহণে তার সম্পৃক্ত থাকার সুযোগ নাই। আইসিটি এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারে নাই যে তৌফিক এলাহি চৌধুরী ছাত্র বা অন্য কাউকে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলে উল্লেখ করেছেন। অভিযোগের এই দুটো গুরুতর তথ্য ভুল থাকলে প্রাথমিক গ্রেফতারি এবং চলমান আটক থাকার বৈধতা দুটো বিষয়ই প্রশ্নবিদ্ধ হয় বলে ডেভিড বার্গম্যান সেই 2025 সালের আগস্ট মাসে প্রথম আলোতে মত প্রকাশ করেছিলেন। এরপর তো আরো 6 মাস কেটে গেছে এবং এখন 15 মাস ধরে তৌফিক এলাহি চৌধুরী আটক থাকার পর ডেইলি স্টারে ডেভিড বার্গম্যান লিখছেন যে এই যে তাকে আটক রাখা হচ্ছে এই দীর্ঘ সময় ধরে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা কোনো প্রামাণ্য যুক্তি সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে হাজির করতে না পারার পরেও এটাকে ডেভিড বার্গম্যান সরাসরি যথেচ্ছাচার আরবিট্রারি ডিটেনশন হিসেবে অভিহিত করছেন এবং বলছেন ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও খুব সম্ভবত এটা অবৈধ। তিনি বলছেন যে আইসিটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধির 9-5 ধারায় বলা হয়েছে তদন্তকালীন সময়ে কোনো আসামি হেফাজতে থাকলে বিধিমালার অধীনে গ্রেফতারের 1 বছরের মধ্যে তদন্ত কর্মকর্তা তদন্ত সম্পন্ন করবেন। উপযুক্ত নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন করতে ব্যর্থ হলে ট্রাইব্যুনাল নির্ধারিত কিছু শর্ত পূরণ সাপেক্ষে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে তদন্তের মেয়াদ ও আসামিকে হেফাজতে রাখার আদেশ আরো 6 মাস পর্যন্ত বাড়াতে হতে পারে। তার মানে ডেভিড বার্গম্যান বলছেন গ্রেফতারের 1 বছরের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত সেই সময়সীমার মধ্যে তদন্ত শেষ না হলে শর্ত সাপেক্ষে আসামিকে মুক্তি দেওয়া যেতে পারে। তৃতীয়ত 1 বছরের বেশি সময় আটক রাখার অনুমতি কেবলমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে দেওয়া যেতে পারে, যেটার ব্যাখ্যা লিখিতভাবে যুক্তি সহ প্রসিকিউশনকে উপস্থাপন করতে হবে। দেখেন এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামরা প্রসিকিউশন তারা না
কোনো অভিযোগ হাজির করতে পেরেছে, না কোনো তথ্য প্রমাণ হাজির করতে পেরেছে, না কেন 15 মাস ধরে 81 বছর বয়সী ডেভিড বার্গম্যান এই লেখায় লিখছেন যে এখন তৌফিক ইলাহি চৌধুরীর বয়স 81, এই 81 বছর ব্যক্তিকে কেন তারা আটকে রেখেছে এর কোনো লিখিত যুক্তি বা আবেদনও তারা আদালতের কাছে প্রকাশ করে নাই। ডেভিড বার্গম্যান বলছেন এর ফলে এই আটকাদের সম্পূর্ণ, এই যে তাকে আটকে রাখা হয়েছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ হচ্ছে। ডেভিড বার্গম্যান বলছেন আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন ছাড়াই এই যে আটকে রাখা মাসের পর মাস ধরে, 1 বছরেরও বেশি সময় ধরে, এই বিষয়টা শুধু তৌফিক ইলাহির মধ্যেই সীমাবদ্ধ নয়, সাবেক মন্ত্রী বা সংসদ সদস্য সহ আরো 7 জন অন্তত অভিযুক্ত ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযোগ গঠন ছাড়াই মানবতা বিরোধী অপরাধের মামলায় 1 বছরের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। এদের মধ্যে আছেন দীপু মনি, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, ফজলে করিম চৌধুরী এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এদেরকেও এই যে ব্যতিক্রমী পরিস্থিতির কোনো লিখিত ব্যাখ্যা ছাড়াই প্রসিকিউশন 1 বছরের তদন্ত সীমা অতিক্রম করার পরেও আটকে রেখেছে, তাহলে তাদের এই আটকে রাখা ট্রাইব্যুনালের নিজস্ব আইনি কাঠামোর পরিপন্থী বলেই প্রতীয়মান হয় বলে ডেভিড বার্গম্যান লিখছেন। ডেভিড বার্গম্যান মনে করাচ্ছেন যে আইসিটি যদি এদেরকে জামিনও দেন, এদের সবার বিরুদ্ধে তো ওই যে তৌফিক ইলাহি চৌধুরীর বিরুদ্ধে যেমন বাড্ডায় সুমন শিকদারকে হত্যার মামলা আছে, এমন ভাবে সকলের বিরুদ্ধেই অসংখ্য মামলা আছে। দীপুমণি আদালতে সুযোগ পেয়ে কয়েক দফা বলেছেন যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তার কোনো বিস্তারিত অভিযোগপত্র যেমন তিনি বা তার আইনজীবী পাচ্ছেন না, তাকে যেমন তার আইনজীবীর সঙ্গে তার যে আইনি অধিকার সেই অধিকার অনুযায়ী কারাগারে দেখা করতে দেওয়া হচ্ছে না, ঠিক তেমনি ভাবে তিনি বলেছেন যে তাকে এমনকি চিকিৎসা সুবিধা দিতে হাসপাতালে প্রেরণের যে অধিকার তার রয়েছে একজন কারাবন্দী হিসেবে, সেটাও দেওয়া হচ্ছে না। ডেভিড বার্গম্যান বলছেন তারা তখনই মুক্তি পাবেন যখন সবগুলো মামলায় তাদের জামিন হবে, কিন্তু আইসিটি যে বিনা অভিযোগে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এতদিন ধরে সাক্ষ্য প্রমাণ ছাড়া আটকে রেখেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই অবস্থান, এই আচরণ সম্পূর্ণভাবে অবৈধ। ডেভিড বার্গম্যান বলেছেন যে তারেক রহমানের মা খালেদা জিয়ার আইনজীবী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, সেই লর্ড কার্লাইল কেসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটক আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারকে এই দফায় আইনি সহায়তা দিচ্ছেন, এবং খালেদা জিয়ার এই সাবেক আইনজীবী লর্ড কার্লাইল কেসি ডেভিড বার্গম্যানকে বলেছেন যে বাংলাদেশের বর্তমান সরকারকে এবং আইন ব্যবস্থাকে অবশ্যই নিজেদের ঘর গুছিয়ে নিতে হবে, না হলে তারা যদি আসলে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারে। লর্ড কার্লাইল কেসি বলছেন যে এই যে বিনা অভিযোগে বিনা সাক্ষ্য প্রমাণে মানুষকে বছরের পর বছর আটকে রাখার এই প্রথা যদি চলতে দেয় বর্তমান সরকারও, তাহলে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থানে চলে যাবে বাংলাদেশ। ডেভিড বার্গম্যান বলছেন যে তারেক রহমান যেমন বলেছেন যে বাংলাদেশে আইনের শাসন দিয়েই শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তার মা খালেদা জিয়ার সাবেক আইনজীবী লর্ড কার্লাইল কেসি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অবৈধ প্রক্রিয়ায় বিচার চলছে সে কথা উল্লেখ করে সেই একই কথা বলেছেন। তিনিও বলেছেন আইনের শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।